ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়, পর্ব সংখ্যা 30। ভোর 5টা বেজে 45 মিনিট। প্রিয়তার ঘুম বেশ হালকা হয়ে এসেছে, তবুও সে আরো কিছুক্ষণ ঘুমাতে চায়। ঘুমের মধ্যে চোখ খুল তার। আজ বহুদিন পর এত ভালো ঘুম হয়েছে। সে এত তাড়াতাড়ি কিছুতেই এই সুখ ছেড়ে উঠতে চায় না, তাই পাশ ফিরে শুতে নিল। কিন্তু এক অজানা কারণ সে এক চুল নড়ল না। সে বড় বড় নিঃশ্বাস নিতে চাইলো, এক অদ্ভুত, সেটাও পারল না। এমন মনে হচ্ছে যেন 100 কেজি সিমেন্টের বস্তা তার উপর চাপা। সে দুহাতে ভার নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো, এক চুলও নড়াতে পারল না। বস্তাটা যেন বেশ শক্ত, দৈর্ঘ্য প্রশস্তেও বড়। এমন ভাবে মিনিট কয়েক পর কি যেন কি হলো, প্রিয়তার ঘুম ছুটে গেল। সে তরক চোখে তাকালো, ঘুমের রেশটা এখনো প্রবল। সে পুনরায় চোখ খিচে বন্ধ করেও চোখ জ্বালা করছে। খুব করে পরিচিত পুরুষের দেহের ঘ্রাণ নাকে এসে ঠেকছে, যা তার মন মস্তিষ্ক প্রশান্তি দিচ্ছে। মন চাচ্ছে এভাবে আর কিছুক্ষণ মটকা মেরে থাকতে, কিন্তু সে তো নিচে চাপা পড়ে যাচ্ছে। এটা মাথায় আসতেই তার ব্রেন সচল হলো। সে ধীরে ধীরে চোখ পিটপিট করে তাকালো, কিন্তু চোখ খুলে সামনে দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। সে মনে মনে বলল, নেশা টেশা করেছে বলে তো মনে হচ্ছে না। সে ঢোক গেল, পুরোপুরি গোল গোল চক্রে অবস্থায় পর্যবেক্ষণ করলো। যা দেখলো তাতে তার মাথা ঘুরছে। সে ঘটনাটা সত্যি যাচাই করতে কম্পনত হাতটা তার বুকের বাপাশে মাথা রাখলো। ঘটনাটা সত্যি অনুভব করতে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। যদিও সে সেটা পর্যবেক্ষণ করল, শরীরটা কেঁপে উঠছে তার। কাঁপতো এভাবে। প্রণয়কে সে দুহাত দিয়ে প্রিয়তার কোমল দেহখানা নিজের সাথে মিশিয়ে নিল। তার বুকে মাথা রেখে বেঘোরে ঘুমিয়ে আছে। তার বিশাল শরীরটার নিচে চাপা পড়ে আছে প্রিয়তার মোমের মতো দেহখানা। তার ভারী শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। প্রিয়তার গলার কাছে সে আছড়ে পড়ছে। প্রণয়ের প্রতিটা নিঃশ্বাস প্রিয়তার হাড়ে হাড়ে কম্পন বাঁধিয়ে দিচ্ছে। শিউরে উঠছে সে কম্পনে কণ্ঠে আওড়ালো, প্রণয় ভাই, আমার এত কাছে। এটা কি সত্যি নাকি আমার কল্পনা? আমি কি আপনাকে নিয়ে একটু বেশি চিন্তা করে ফেলছি প্রণয় ভাই? সে পুনরায় যাচাই করার জন্য উঠে বসতে চাইল, কিন্তু পুনরায় পুরুষালী শক্তির কাছে পরাস্ত হলো। এবারও সে নিশ্চিত। সে কাল রাতের ঘটনাগুলো স্মরণ করার চেষ্টা করলো। কখন ঘুমিয়েছে, কিভাবে ঘুমিয়েছে। সে মনে মনে বলল, তবে কি সারা রাত প্রণয় ভাইয়ের সাথে ঘুমিয়েছি? এভাবে জড়িয়ে ধরে এসব ভাবনায় প্রিয়তার হৃৎপিণ্ড তীব্র বেগে ধুকপুক করতে শুরু করলো। লজ্জায় তার দুই গাল রক্তিম হয়ে গেল। চিন্তায় সে লজ্জা করে পায় না, তবুও কোথায় থেকে যেন লজ্জা খানিক চলেই আসে। প্রিয়তার ওপর ভর প্রণয়ের। প্রিয়তা লজ্জা শরম পাশে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকায় তার প্রিয় পুরুষের দিকে। প্রণয় দুই হাতে প্রিয়তার পেট জাপটে ধরে, বুকের কাছে মাথা রেখে গাঢ় ঘুমে আচ্ছন্ন। সে সিল্কি চুলগুলো কয়েকটি আলগোছে কপালের সামনে পড়ে আছে। খাড়া নাক, কালচে লাল ঠোঁট, ধারালো চোয়াল, ফর্সা গালে হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি। সবচেয়ে বেশি নজর কাড়ছে কালচে লাল ঠোঁট জোড়া। প্রিয়তা কিছুক্ষণ গবেষণা করে আবিষ্কার করলো, এই ঠোঁটে আগে খয়েরি লাল ছিল, এখন কালচে হয়েছে, যা পূর্বের চেয়ে বেশি ম্যানালি ও আকর্ষণীয় লাগে। অথচ প্রিয়তার হাত চলে গেল প্রণয়ের ঠোঁটে। সেই ঠোঁট ভালো মতো দেখে বলে, আপনি সিগারেট খান প্রণয় ভাই? প্রণয়ের কপালে পড়ে থাকা চুলগুলো ফ্যানের বাতাসে পরপর উড়ছে। প্রিয়তার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তার ভীষণ ইচ্ছে করছে কপালে একটু ঠোঁট ছুঁয়ে দিতে। একটু ভীষণ করে খুব কাছে গেলে কি খুব পাপ হয়ে যাবে? সে তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলল, আমি সেই লেভেলের পাপী। নিঃশব্দে আমি মরলে জাহান্নামে যাব। পাপের আর কোনো কিছু বাকি নেই। এই পাপের কারণ যদি তোমাকে ভালোবাসা হয়, তবে এই পাপে আমি শতবার পড়তে রাজি। লোকে বলে কিছু ওপরে বেশি মায়া করা কঠিন বা ঠিক না, বেশি ভালোবাসাও ঠিক না, কোনো কিছু বেশি চাওয়া ঠিক না। তাহলে তোমাকে আজীবন সেই মানুষটাকে ছাড়াই মৃত্যু তুল্য জীবন কাটাতে হয়। তাকে তোমার জন্য চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়। আমার জন্য কি প্রতিটা মুহূর্ত ছটফট করবে, কিন্তু তাকে তুমি পাবে না। যেমন আমার জন্য আমি একটু বেশি লোভ করে ফেলেছি বোধহয় আপনার প্রতি, তাই বুঝি এমন হলো। আপনি আমার জন্য চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন। আপনার জন্য আমি নিষিদ্ধ, আপনার স্পর্শ নিষিদ্ধ, আপনার ভালোবাসা নিষিদ্ধ, আপনাকে ভালোবাসার দৃষ্টিতে দেখাও পাপ। তো
তবু আমি তীব্র আসক্তি। ইউ আর মাই অবজেশন, আই ড্রেডলি অবজেসড উইথ ইউ। এর জন্য আমি জাহান্নামী হতেও রাজি। আমি আপনাকে না পাই, কিন্তু ভালোবাসা ছাড়তে পারবো না। ভালো তো বাসবই। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। নরম হাতখানা প্রণয়ের সিল্কি চুলের ভাঁজে রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কেন এমন হয় প্রণয় ভাই? জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ হয়, নয়তো নিষিদ্ধ, হয়তো বা অনেক দামি, নয়তো অন্য কারো। কেমন ক্ষতি হতো যদি আপনি আমার হতেন? আমি আপনার পায়ের কাছে পড়ে থাকতাম, আপনার দাসী হয়ে থাকতাম, আপনার সব কথা শুনতাম। বিনিময়ে আপনি শুধু একটু ভালোবাসতেন, মাঝে মাঝে ভীষণ রাগী হতেন। জানেন তো, সবাই ফ্রিতে একটা উপদেশ দেয় আপনাকে ভুলে যেতে। ওরা কেন বোঝে না পৃথিবীর কোনো শক্তি দ্বারা আমি আপনাকে ভুলতে পারবো না। আপনার প্রেম আমার জন্য এক ভয়ঙ্কর রোগ, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। যত সময় যাবে অসুস্থতা ততই বাড়বে, রোগী বাড়াতেই থাকে, শরীরের খারাপ হতেই থাকে। আমিও সুস্থ হতে থাকবো, কিন্তু মৃত্যু আমার হবে না। আপনি আমার মরীচিকা। আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য আমি ভীষণভাবে চেয়ে থাকি। আমার জীবনের বড় প্রাপ্তি এটি। আমার জীবন যেহেতু পাপের, আর কিছু নেই। তবে আপনাকে করেও বেশি না হয় করলাম, ক্ষতি কি? আমি তো এমনিতেই পাপী, অমনিতেও পাপী, তাই একটু আপনাকে ছুঁয়েই পাপী হলাম। এই বলে প্রিয়তা প্রণয়ের গালে হাত রাখলো। বাম গালে সময় নিতে কোমল পদ্মলাল ঠোঁটজোড়া ছুঁয়ে দিল, অন্য গালে নাক ঘষে ময়ময় কণ্ঠে বলল, ভালোবাসি। অতঃপর প্রণয়ের কপালের চুল আঁকড়ে ধরল, এলোমেলো ভাবে চুলগুলো গভীরভাবে চুম্বন দিল। তারপর ধীরে ধীরে বলল, বিষ যেন পান করি তোমায়, পাপ যেন ভালোবাসি তোমায়। এই পাপে যদি বা মৃত্যুও হয়, তবে তা কোনো প্রতিবাদ ছাড়াই মাথা পেতে নিব। আমি এক তৃষ্ণার্ত পথিক, যার শুধু তোমাকে চাই। প্রণয়ের গলার অ্যাডামস অ্যাপল নড়ে উঠল, কিন্তু প্রিয়তা তা লক্ষ্য করলো না। সে ধীরে ধীরে প্রণয়ের হাতটা নিজের কোমরের ভাঁজে জড়িয়ে নিল, অতঃপর ধীরে ধীরে প্রণয়ের থেকে ছাড়িয়ে নিল নিজেকে। প্রণয়ের মাথাটা কুশনের উপরে ভালোভাবে রেখে উঠে দাঁড়ালো। কিছু একটা মনে হতে চুড়িদারের গলার কাজটা নাকি নিল। সারা শরীর কেমন মেনলি গ্রানে তীব্রভাবে হালকা হাসলো সে। আশেপাশে ওড়নাটা খুঁজলো, কিন্তু কোথাও দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পর ওড়নাটা বিছানার নিচে উদ্ধার করলো। দীর্ঘ শ্বাস ফেলে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিল। দীর্ঘ হাঁটু অব্দি চুল পেঁচাতে পেঁচাতে কেবিন থেকে বেরিয়ে এলো। প্রিয়তা বেরিয়ে যেতেই চোখ মেলে তাকালো প্রণয়। সে ব্যথাত দৃষ্টিতে প্রিয়তার গমনের পথে চেয়ে ধরা গলায় বলল, এভাবে আমাকে দুর্বল করো না জান। এভাবে আমি যে আরো দুর্বল হয়ে পড়বো, আর বেশি লোভ হবে তোমার প্রতি আমার। আর তখন নিজের মনকে আমি কিছুতেই রাজি করাতে পারবো না পাখি। সে যে বড় ব্যাকুল ভাবে অনুরোধ করছে তোমাকে দেখতে, তোমার কাছে থাকতে, তোমাকে এইভাবে শেষ করে না দিতে। তুমি আমাকে এভাবে শেষ করে দিও না জান। নিজেকে ধরে রাখতে পারবো না আর। তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গা এই খোদার দুনিয়ায় নেই। তাই আমাকে এই দুর্বল করে দিস না জান পাখি। যতটা দুর্বল আমি তোর সামনে নিজেকে সামনে রাখতে পারবো না। তুই এমন করলে আমি আর কোনোদিনও ঠিক হতে পারবো না, ঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না, যেটা নেওয়া খুব দরকার। তোকে একটা সুন্দর জীবন দিতে হবে, তাই তুই শুধু আমার না, তুই শুধু আমার বড় দায়িত্ব। একটি অন্ধকার ঘর, চারদিকে ঘরটা ঘুমট আবহাওয়া। ঠিক মাঝখানে একজন লোক, শক্ত হয়ে চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে ফেলা রাখা হয়েছে। লোকটার মাথার ওপর ঝুলছে টিমটিমে হলুদ বাল্ব, যার মেন আলো অন্ধকার ঘরটাতে আলো ছড়াচ্ছে, কিছুটা জায়গা আলোকিত করেও রেখেছে। ঘরের চার কোণে কালো পোশাক পরিহিত চারজন বলিষ্ঠ দেহের ব্যক্তি, রাইফেল হাতে প্রফেশনাল স্টাইলে দাঁড়ানো, যেন তাদের বস আদেশ না দেওয়া পর্যন্ত কোনো নিঃশ্বাসও নিতে পারবে না তারা। অন্ধকার ঘর জুড়ে পিনপত নীরবতা, শুধু আটকেকৃত ব্যক্তির গোপনাঙ্গের শব্দ, গোঙানোর শব্দ, আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে চারপাশে। তার মধ্যেই হঠাৎ করে দরজা খুলে গেল। চেয়ারে বাঁধা লোকটি আতঙ্কিত হয়ে সামনে তাকালো। দরজা দিয়ে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে এক বলিষ্ঠ সুদর্শন যুবক প্রবেশ করে, চোখে মুখে ভয়ঙ্কর অথচ ঝুলতে থাকা হাসি। সে রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে লোকটির সামনে বসলো। লোকটার মুখ লাল হয়ে আছে, কাপড় বাঁধায়, বিধায় কোনো শব্দ বেরও করতে পারছে না। মুখ দিয়ে শুধু হু হু গঙ্গানির আওয়াজ আসছে। যা দেখে সামনের যুবকটি ঠোঁটে বাঁকা হাসি হেসে নিল। কেমন লাগছে আমার জামাই আদর?
বাঁকা বাধা লোকটি শুধু ফেলে তাকিয়ে রইলো। হয়তো কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। কিন্তু তা হয়তো সামনের ব্যক্তি শুনতে ইন্টারেস্ট না। সে আবারও বাঁকা হেসে বলল, আজকে আপনাকে এমন জামাই আদর করব যার গল্পটি আপনি নরকেও করবেন। ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ যা করে তা সবাই স্মরণেই রাখে। লোকটার চোখে ভয় উপচে পড়ে। সে যা দেখে শুদ্ধ বেশ মজা পায়। রসিয়ে বলে, তাহলে বলুন, আপনার প্ল্যান সি? তো পুরোপুরি মুখ থুবড়ে পড়লো। এবার কি করবেন? এবার কি আপনাকে বাঁচাবে? আপনি আবার ভদ্রলোক তো এক কথা, যা বলে তাই করি। শুদ্ধের চোখ মুখে হিংস্রতা চকচক করে উঠল। সে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনে থাকা লোকটিকে থাবা মেরে ধরল। ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, শেষবার আল্লাহর নাম স্মরণ করে নেন। বলেই সজোরে বুক বরাবর লাথি মারল। হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠল। লোকটার চুল মুষ্টিবদ্ধ করে মুখ ওপরে উছালো। তোকে আমি অন করেছিলাম আমার বন্ধু থেকে দূরে থাকতে। তোকে আমি বলেছিলাম সাপের লেজে পা দিবি না। বাধা লোকটি অসহায় চোখে তাকিয়ে শুদ্ধ সুদর্শন চেহারার বিভৎস ভয়ঙ্কর খুনের নেশা মাথায় চেপে বসেছে। তার শরীরের প্রতিটি রক্তকণিকা তীব্র কোদে ফেটে পড়ছে। সে নিজের সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমার বন্ধুকে গাড়ির ব্রেক ফেল করলি কেন? তুই করেছিলি ঠিক। লোকটা ভয়ার্ত দৃষ্টিতে দুপাশে মাথা নাড়ল। শুদ্ধ বাঁকা হাসে। আমার বন্ধুকে তুই অ্যাক্সিডেন্ট করিয়েছিস, মেরে ফেলতে চাস, তাই না? বলতে বলতেই এবার লোকটির নাক বরাবর সজোরে ঘুষি বসালো। লোকটার কলিজা নিচের হাতে বের করে মেপে দেখব বলল, তুই যাকে দুর্বল করতে আমার কলিজায় হাত দিয়েছিলি তার মধ্যে কোনো দুর্বলতা নেই। তুই কি শয়তান? তুই যার পেছনে পড়েছিস সে তোদের গোটা শয়তান খানদানের বাপ। তার পুরো বংশ নিশ্চিহ্ন করে দিলেও তার কিছু যাবে আসবে না। অথচ তুই বারবার আমার কলিজায় হাত দিচ্ছিস। তোর সাথে আমার শত্রুতা ছিল না, কিন্তু তুই শালা সেধে মরতে আসলি। লোকটা হু হু করে উঠল, বলল, কিন্তু শুদ্ধ সেসব কানে তুলল না। চিৎকার করে বলল, জাভেদ! এক প্রকার ঝড়ের বেগে ছুটে এলো জাভেদ। শুদ্ধের হাতে তুলে দিল ধারালো নাইফ। বিশিষ্ট হার্ট সার্জন ডক্টর শুদ্ধর থেকে ভালো কাটাছেঁড়া আজকেই বা জানে। শুদ্ধ নিঃসঙ্গ চোখে তাকালো মাটিতে লুটিয়ে থাকা লোকটির দিকে। বসকে উদ্দেশ্য বুঝে নিতে যাবে হাঁটুটা কাঁপতে শুরু করলো। মনে মনে বলল, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। তার দুই বস একবার রেগে গেলে একেবারে সাইকো হয়ে যায়। কারো মাথা ঠিক নেই। তাদের মাথায় এবার খুনের নেশা চেপে গেলে রক্ত দিয়ে হাত লাল না করা পর্যন্ত তারা শান্ত হয় না। ভয়ঙ্কর খুনিয়েরা ঠান্ডা মাথায় মানুষ খুন করে। তাদের যেন পান্তা ভাত এই বিষয়টি। অথচ কি সুন্দর করে দেখলে কেউ বিশ্বাসই করবে না। এরা ভয়ঙ্করভাবে কাজ করতে জানে। নিজের ভবিষ্যতের কথা ভাবতেই জাভেদের প্যানিক অ্যাটাক আসে। সেদিন প্রণয় স্যার তার আসল সত্যিটা জানবে। সেদিন ওর অবস্থা কেমন হবে ভাবতেই জাভেদ নিজের মাথায় বাড়ি মেরে কোমায় চলে যেতে ইচ্ছে করলো। শুদ্ধ লোকটার চুলগুলো ঠিক করে রহস্যময় ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি ডার্লিং, তুই এত সহজে মরবি না। পাক্কা 10 মিনিট তোর কলিজাটা ছাড়া বাঁচবি। বলতে বলতে সজোরে কোপ বসালো লোকটির বুকে। লোকটি গগনবিদারী চিৎকার দিল। ঘরের দেওয়ালে বাড়ি খেতে লাগলো তা। রক্তে পিচকারি 10 হাত দূরে চলে গেল। সাথে সাথে যাবে তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিকদার বাড়ির প্রায় সকলেই বাড়ি ফিরে গেছে। অনুশ্রী বেগম থাকতে চেয়েছিল, কিন্তু তিনি অসুস্থ বিধায় জোর করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে বর্তমানে প্রিয়তা প্রণয় ছাড়া আর কেউ নেই। অনেকেই প্রিয়তাকে বাড়ি ফিরে যেতে বলেছে, কিন্তু প্রিয়তা রাজি হয়নি। তার একটাই কথা, প্রণয় ভাইয়ের সঙ্গে নিয়েই যাবে। অন্যরাও তো তেমন কিছু বলেনি। তবে প্রণয়ের সঙ্গে দেখা করে প্রহেলিকা কাল যে বেরিয়ে গেছে, তারপর আর একটাবারের জন্য হাসপাতালে আসেনি। কোথায় গেছে, কি করছে কেউ জানে না, বা খেয়াল করার অবস্থাতেও নেই। প্রিয়তার মুখটা আজ অনেক ফ্রেশ লাগছে। গতকাল রাতের ঘটনা সে প্রায় ভুলেই গেছে। ওর সঙ্গে এমনটাই হয়, বেশিক্ষণ পেটে কিছু না ধরে রাখতে সে পারে না। তার মামলাটা যখন প্রণয় ভাইয়ের, তখন প্রণয় ভাইয়ের সামনে কিছুটা আদুরে বাক্যই যথেষ্ট। যাই হোক, সে প্রণয়ের সামনে টুলে বসে খুশি মেজাজে প্রণয়ের ফোনে ক্যাডি ক্রাশ গেম খেলছে। ডক্টর আবার প্রণয়ের হাতে 3বার ব্লাড ক্যানুলা গুঁজে দিয়েছে। প্রণয় এবার পাক্কা 10 মিনিট ধরে বুড়ো কুচকে তাকিয়ে আছে, কিন্তু কিসবে কোনো হেলদোল নেই প্রিয়তার। সে পারে না ফোনের মধ্যে ঢুকে যায়। তার ধ্যান জ্ঞান ফোনে। 1 সেকেন্ডও
স্ক্রিন থেকে চোখ সরাচ্ছে না। প্রণয়ের এবার মেজাজ খারাপ হলো, সে সজোরে ধমকালো, প্রিয়তাকে ডাকলো, প্রিয়া। গভীর মনোযোগে অন্যদিকে তাকায়। হঠাৎ করে এমন তীব্র ধমকে ধরফরিয়ে ওঠে প্রিয়তা, ফোনটা হাত থেকে ছিটকে পড়ে ফ্লোরে। মুখটা কাঁদো কাঁদো করে সামনে তাকায়। এভাবে ধমকাচ্ছেন কেন? আর একটু হলে তো পটল তুলতাম। প্রণয় ভুরু কুঁচকে বলল, কয়টা বাজে? প্রিয়তার মুখে একটু ইনোসেন্ট বানিয়ে বলল, এই জন্য কিভাবে ধমকায় প্রণয় ভাই? একটু মিষ্টি করে বললেই তো আমি শুনতাম, তাই না? প্রণয় ভুরু কুঁচকে নিঃশ্বাস ফেললো। যা জিজ্ঞেস করছি উত্তর দে। প্রিয়তা ফোনের স্ক্রিনে দেখলো 9:35 বাজে। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখন সকাল 9:35। প্রিয়তা উপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় বলল, তোর পেটে কয় কেজি নুড়ি পাথর ঢুকিয়ে রেখেছিস শুনি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল, নুড়ি পাথর কেন ঢোকাবো? প্রণয় আগের মতো করে বলল, তাহলে তোর খিদে পায় না কেন? প্রিয়তার মুখ চুপসে গেল, মনে মনে বলল, খিদে কি এখন পেয়েছে? প্রণয় ফের বলল, এখন সকাল 9টা নয়, রাত 9টা। ধ্যান জ্ঞান কোথায় থাকে তোর? এখন ডিনার টাইম, কি খাবি বল, অর্ডার করে দেই। প্রিয়তা খাবারের কথা মুখ শুনতেই খিদে যেন বেড়ে গেল। সে ফোন ফেলে এক লাফে প্রণয়ের পাশে গিয়ে বসলো, মধুর কণ্ঠে বলল, আপনি যা খাবেন। প্রণয় সম্মতি জানিয়ে বলল, তাহলে অ্যাডামস অ্যাপল স্পিন স্যান্ডউইচ আর গ্রিন ভেজিটেবল সালাদ অর্ডার দেই। রাজি আছিস? কি বললেন এসব? এসব কি খাওয়া যায় নাকি? একটা খাবার, আরেকটা তো খাবার নয়। ইটস টু হেলদি। এসব খাবারের নাম শুনে প্রিয়তা নাক মুখ কুঁচকে ফেললো, মুখটা বিকৃতি করে বলল, ছি, এই রাতের বেলা আমি এসব খাবো না। তার সাথে আবার আরেকটা কি অ্যাড করে দিয়েছেন? প্রণয় কপাল কুঁচকে বলল, তাহলে কি খাবি, অর্ডার করে দেই। প্রিয়তা আবার হেসে বলল, আহ্লাদি কণ্ঠে, আপনি যা খাবেন তাই। প্রণয় এবার নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে করলো। সে তড়িঘড়ি বলল, অ্যাভোকেডো অ্যান্ড স্পিনাচ স্যান্ডউইচ দিই। প্রিয়তা আবারও চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, এসব কেউ খায়? প্রণয় আবারও বলল, তাহলে বল কি খাবি? প্রিয়তা আবারও সেই আহ্লাদি কণ্ঠেই বলল, আপনি যা বলবেন তাই। প্রণয়ের যেন এবার ধৈর্যের বাঁধ ভাঙলো। প্রণয়ের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে করলো। সে তড়িঘড়ি করে বলল, তাহলে বিরিয়ানি অর্ডার দে। প্রিয়তা আবারও আগে থেকে দ্বিগুণ মুখ কালো করে বলল, ছি, আপনি জানেন বিরিয়ানি কত তেল থাকে, কত ক্যালোরি থাকে? এসব অস্বাস্থ্যকর। এত তেল খেলে কি হয় জানেন? প্রণয়ের কপালে বড় বড় ভাঁজ পড়ল। প্রিয়তার মুখের দিকে তাকালো, এগিয়ে এসে বিজ্ঞানে বলল, ভালো করে দেখুন। প্রণয়ের চোখ মুখ ছোট করে তাকালো। চিয়া প্রিয়তা উৎসুক নিয়ে বলল, কি দেখতে পাচ্ছেন? প্রণয় ফুস করে নিঃশ্বাস শ্বাস ফেলে বলল, সাদা মূলো। প্রিয়তা বড় বড় চোখ করে বলল, প্রণয় ভাই, কি আপনি আমাকে অপমান করলেন? কিন্তু সে সব গায়ে মাখলো না, বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজের ঢোল নিজে পিটিয়ে বলল, এই যে দেখছেন আমার স্কিন কতটা সফট, স্মুথ, কত ক্লিয়ার। এগুলো কি এমনি হয়েছে? কঠিনভাবে মেনটেন করতে হয়েছে। অতিরিক্ত তেল মশলা খাওয়া যাবে না, পিম্পল বেড়ে যায়, স্কিন খারাপ করে। আমার এত মেহনত, এত স্কিন কেয়ার সব পানিতে চলে যাবে এখন বিরিয়ানি খেলে। তাই এসব অতিরিক্ত তেল মশলা খাবার আমি খাই না। প্রণয় তার ডান গাল চেপে ধরে বলল, অনেক ড্রামা করেছিস, এখন আমি যা এনে দিব তাই চুপচাপ খাবি। প্রিয়তা আহ বলে চেঁচিয়ে ওঠে, উফ প্রণয় ভাই। বলতে প্রণয় ওকে ছেড়ে দেয়, অর্ডার করে দিল। প্রিয়তা গাল ফুলিয়ে নিল। প্রণয় ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে, যা ভালো করে লক্ষ্য করে বোঝা যায়। সে কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে প্রিয়তার ফর্সা মুখশ্রী দিকে তাকে টসটসে টমেটোর মতো গালগুলো কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে হলো। প্রণয়ের ইচ্ছে হলো ওই দুই গালটায় কামড় বসিয়ে দিতে, কিন্তু পরক্ষণের জন্য অন্য কিছু মনে পড়ে গেল। তড়িঘড়ি করে নিজেকে সামনে নিল প্রণয়, ঢোক গিলে চোখ নামিয়ে নিল। প্রায় 10 মিনিট পর খাবার চলে এলো। প্রথম প্রিয়তার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে বোন, আমি আর রাতে আসবো না বলেই চলে গেল। প্রিয়তা শুধু সম্মতি জানিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে প্রণয়ের পাশে বসলো। প্রণয় বলল, এবার লাফালাফি না করে চুপচাপ খা। প্রিয়তা এবার এসব সতর্ক কথা কানে নিল না। প্রিয়তা এসব সতর্কবাণী কানে নিল না। খাবারের র্যাপিং খুলতেই প্রিয় ভুনা খিচুড়ির গন্ধ আর চিকেন টোস্ট সাথে পেঁয়াজ মরিচ দেখে তার জিভে জল চলে এলো। খাবারের গন্ধে প্রিয়তার ক্ষুধা যেন আকাশ ছেয়ে পড়লো। সে এমন ক্ষুধা আর পছন্দের খিচুড়ি মুখে দিলেই মুখটা যেন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রিয়তা হাত ধুয়ে প্রণয়ের পাশে এসে বসে এক টুকরো মাংস ছিঁড়ে
খাবারের প্রথম লোকমাটা প্রণয়ের মুখের সামনে ধরলো। প্রণয় অবাক হলো, তবে কোনো কথা বলল না, বরং মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো প্রিয়তা মায়াবরণ মুখের দিকে। প্রিয়তা অধৈর্য কণ্ঠে বলল, কি হলো, হা করুন, ক্ষুধা পেয়েছে তো আমার। প্রণয় কিছু বলল না, চুপচাপ হা করলো। প্রিয়তা মৃদু হেসে অতি যত্নে প্রণয়ের মুখে খাবার তুলে দিল। এই খাবার গিলতে প্রণয়ের আজ কেমন যেন কষ্ট হচ্ছে। কই আগে তেমন হয়নি, আগে যতবার ওর জান ওকে খাইয়ে দিত ততবারই দেহ মন শান্তিতে জুড়িয়ে যেত। তবে আজ কেন প্রশান্তির চেয়ে কষ্টটা বেশি হচ্ছে? নাকি মন বুঝে গেছে এটাই শেষবার, এটাই তো তার প্রিয়তার হাতে শেষ খাওয়া। শেষবারের কথা মনে আসতেই অন্তরে তীব্র জহনে পড়ে যায়। সে নির্বিকার চিত্তে চোখ মেলে তাকায় সামনের রমণীর পানে। প্রিয়তা হাত থেকে কানের পেছনে চুল গুজে সরু ভঙ্গিতেই প্রতি লোকমার সঙ্গে সঙ্গে একটা করে কাঁচামরিচ কামড় বসাচ্ছে। ঝালে তার মুখ যুগল রক্তিম হয়ে গেছে। এসব দৃশ্য ভীষণ মোহনীয়। প্রণয় ভাবতে চায় না সামনে কি হবে। এ সময় আল্লাহর দেওয়া আশীর্বাদ। এসব একবার চলে গেলে এসব দিন আর কোনোদিনও ফিরে আসবে না। এসব স্মৃতি যতদিন বাঁচা যায় ততদিন বাঁচতে হবে এসব নিয়ে। ইচ্ছে করলেও তো আর সে তার প্রাণটাকে দেখতে পাবে না, তার হাতে খেতে পাবে না। প্রিয়তা আর এক লোকমা খাবার প্রণয়ের মুখের সামনে ধরে বলল, কি ভাবছেন, হা করুন। প্রণয় বেদনার চোখে তাকিয়ে হাসলো। খাবার শেষ করে প্রিয়তা নিজের ওড়নাটা এগিয়ে দিল, মুখটা মুছে নিল, প্রণয়ের মুখ মুছে দিল। প্রিয়তা একটা বিষয় খুব অবাক লাগছে, তার স্বামী হাসপাতালে, সে বাড়িতে কিভাবে বসে আছে। এই কথাটি ভাবতে লাগলো প্রিয়তা। প্রহেলিকা তো এমন না, তার তো আসা উচিত ছিল, কিন্তু আসছে না কেন?